মালয়েশিয়ায় ৩০,০০০ শ্রমিক পাঠানোর নামে অর্থ লুট, জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছেন হাইকোর্ট। সৌদি আরবের সড়কে প্রাণ গেল ২ বাংলাদেশির। বন্ধু মনসুরের গাড়িতে জেদ্দা থেকে মদিনা যাওয়ার পথে দুর্ঘটনায় আহত আরেকজন। এবং বহুমুখী ধর্ম সংস্কৃতির দেশ আয়ারল্যান্ডে সনাতনী গুরুকুলের নবীনবরণ। বাঙালিদের পাশাপাশি অনুষ্ঠানে রং ছড়ালেন আইরিশরাও। দর্শক স্বাগত প্রবাসী নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবার বিস্তারিত। ৩০,০০০ যুবকের স্বপ্ন ভেঙে ২০,০০০ কোটি টাকা লুটে নেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আদালতকে জানাতে বলা হয়েছে। এর আগে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে অর্থের নয়-ছয় করা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টে রিট করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। গত ৩১ মে পর্যন্ত মালয়েশিয়ায় সরকারে বেঁধে দেওয়ার সময়ে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর BMET ছাড়পত্র পেয়েও দেশটিতে যেতে পারেনি প্রায় ১৭,০০০ কর্মী। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। ২ জুন ৩০,০০০ যুবকের স্বপ্ন ভেঙে ২০,০০০ কোটি টাকা লুট শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করা হয়। ৩০ জুন ওই রিট আবেদনের উপর শুনানি হয়। বিচারপতি মোস্তফা জামাল ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ ঘটনার জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদেশ দেন। আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তানভীর আহমেদ। মালয়েশিয়ার যে যাওয়ার জন্য আমাদের যারা যুবক ভাইয়েরা আছে তাদের প্রায় ২০,০০০ মানুষ, তো তাদের কাছ থেকে টাকা পয়সা নেওয়া হয়, তাদের ভিসা করা হয়, কিন্তু তারা শেষ পর্যন্ত যেতে পারে নাই। মহামান্য কোর্ট যেটা আজকে মৌখিকভাবে নির্দেশ দিয়েছে লার্নেড ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে, যে আগামী ১ সপ্তাহের মধ্যে সরকার কি ধরনের ব্যবস্থা নিয়েছেন এবং যদি কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে ১ সপ্তাহের মধ্যে কোর্টকে জানাতে। ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষারকান্তি রায়কে আগামী ৭ দিনের মধ্যে সংশ্লিষ্টদের সাথে কথা বলে আদালতে এই বিষয়ে জানাতে বলা হয়েছে। চন্দ্রা, নিউজ 24। সৌদি আরবে মদিনা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত হয়েছেন। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সময় ২৯ জুন দিবাগত রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মহিউদ্দিন ও তারেক। হতাহত ৩ জনই ঘনিষ্ঠ বন্ধু। ঘটনার দিন মনসুরের গাড়িতে চড়ে তারা মদিনা থেকে জেদ্দায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহত মনসুর কিং ফাহাদ ইন্টারন্যাশনাল হাসপাতালের ICUতে রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবে উদযাপিত হল আওয়ামী লীগের ৭৫ বছর প্লাটিনাম জয়ন্তী। রিয়াদ ফ্রেন্ডস অব বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রাজধানীর রিয়াদে একটি হোটেলে কাটা হয় কেক। ফ্রেন্ডস অব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ মাতবর ও গাজী ওমর ফারুকের যৌথ পরিচালনায় সভাপতিত্ব করেন সাবেক কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন। উপস্থিত ছিলেন ডাক্তার কামরুল ইসলাম, খাদেমুল ইসলাম, ইঞ্জিনিয়ার হাফিজুল ইসলাম পলাশ, কাজী খাদেমুল বাশার, আব্দুল জলিল সহ সংগঠনের নেতাকর্মীরা। দেশের সাথে মিলিয়ে একই সময়ে সৌদি আরবের জেদ্দা কেন্দ্রে শুরু হয়েছে HSC পরীক্ষা। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের নিয়ে জেদ্দা কেন্দ্রে মোট ৪৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ২৩ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী, একজন ছিল অনুপস্থিত। প্রথম দিন কনসুলেটের প্রতিনিধি হয়ে কেন্দ্রে উপস্থিত ছিলেন কনসুলেটের কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা। কেন্দ্র পরিদর্শন করেন কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক। সাথে ছিলেন মিনিস্টার শ্রম কাজী মোহাম্মদ ইমদাদুল ইসলাম। কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান ও হল সচিব হিসেবে অধ্যাপক হুমায়ুন কবির দায়িত্ব পালন করেন। বিচারপতিরা কখনো ঈশ্বর হতে পারেন না, আর বিচারালয় কখনো মন্দির হতে পারে না, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। শনিবার কলকাতায় এক ৫ তারকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে কথাগুলো বলেন তিনি। DY চন্দ্রচূড় বলেন,
কোনো বিচারপতি যদি নিজেকে ঈশ্বর ভেবে নেন তবে ঘোর বিপদ। কলকাতার ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি আয়োজিত আলোচনা সভায় ভারতের প্রধান বিচারপতি এসব কথা বলেন। অনুষ্ঠানে বক্তব্য দেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি তাঁর ভাষণেও ন্যায় বিচারের কথা বলেন। ইউরোপের বহুমুখী ভাষা সংস্কৃতির ধর্মীয় বৈচিত্র্যের দেশে পরিণত হচ্ছে আয়ারল্যান্ড। শিল্প সাহিত্যের পাশাপাশি সনাতনী সংস্কৃতিকে তুলে ধরে রাজধানী ডাবলিনে হয়ে গেল সনাতনী গুরুকুলের নবীনবরণ। প্রাচীন ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরার এই আয়োজনে বাঙালিদের পাশাপাশি মুগ্ধ হন আইরিশরাও। ডাবলিন থেকে সমীর কুমার ধরের প্রতিবেদনে বিস্তারিত। 2018 সাল থেকে ই যোগী গুরুকুল জন্ম ডাবলিনে, যা এখন আয়ারল্যান্ডের ল্যাটারকিনি সহ অন্যান্য শহরে শাখা গড়ে উঠেছে। সনাতনী সংস্কৃতির সাথে জ্ঞান বিজ্ঞানের দিকে আলোকপাত করে থাকে এই ই যোগী। ই যোগী গুরুকুল হচ্ছে সনাতনীদের আদি শিক্ষা ব্যবস্থার একটি সংস্করণ। তারা অনলাইনের মাধ্যমে শিক্ষাদান করে থাকে। সাধারণ স্কুলের পাঠ্যশিক্ষার পাশাপাশি সনাতনী সংস্কৃতি শিক্ষা দান করে থাকে এই নতুন প্রজন্মদের জন্য। উপস্থিত শিক্ষকরা বলেন যে প্রতিটা সন্তানের সফলতার পিছনে শতকরা 80 থাকে পিতা মাতার অবদান, আর বাকি 20 থাকে সন্তান তার নিজের মেধা এবং পরিশ্রমের ফসল। आपके पेरेंट्स के बीच में जो सनातन धर्म का, जो हिंदुइज्म का जो नॉलेज है, राइट्स हैं, रिचुअल्स हैं, ट्रेडिशंस हैं, जो भी है उसका जो गैप है, नॉलेज का गैप। পশ্চিমা বিশ্বের আধুনিক জ্ঞান বিজ্ঞান এবং পরবর্তীত জীবনযাত্রার ঢেউ যেন সনাতনীরা নিজেদের সংস্কৃতি না ভুলে যায়, তার আধুনিকতার নামে নিজের অস্তিত্ব না হারিয়ে যায়, এই বিষয়গুলো আলোচনা করা হয়। সংস্কৃত ভাষার যে একটা ইনফ্লুয়েন্স দেওয়া হচ্ছে, যে একটা শেখানোর মতো যে একটা মানে কি বলা হয় এনকারেজ করা হচ্ছে, সেটা কিন্তু আমার সত্যি ভালো লেগেছে। When you actually pronounce a sound or a letter of Sanskrit, সাংস্কৃতিক অনুষ্ঠান তো ছিলই, এর সাথে বিশেষভাবে জোর দেওয়া হয় আদি ভাষা সংস্কৃত ভাষার ব্যবহার নিয়ে। I feel that we've got a great sort of basis in which to go forward from this, you know, and we're servants of the Vedas, servants of the scriptures. Born in 2010, I've been studying with E-Yogi Gurukul for 8 years, and I've learned a lot about Hinduism. দিনব্যাপী অনুষ্ঠানটি BHCCI মন্দিরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের অন্তিমে নিরামিষ ভোজনের আয়োজনও ছিল। সমীর কুমার ধার, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। প্রবাসী নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। বড় স্বাগত সংবাদে। সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় চালু করা নিয়ে সারা দেশে অচল অবস্থার দিকে সরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম। স্কিমটি প্রত্যাহার না হলে 1 জুলাই থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে প্রত্যয় চালু করতে অনড় অবস্থানে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, স্বশাসিত এবং সমজাতীয় সংস্থায় 1 জুলাই থেকে যারা নতুন চাকরিতে যোগ দেবেন তাদের বাধ্যতামূলকভাবে সর্বজনীন যে পেনশন কর্মসূচিতে যোগ দিতে হবে তা হলো প্রত্যয়। ফলে এসব সংস্থার নতুন চাকরিজীবীরা অবসরে যাওয়ার পর প্রচলিত পদ্ধতিতে পেনশন পাবেন না, আর তা নিয়েই তৈরি হয়েছে মতবিরোধ। মাননীয় প্রধানমন্ত্রী সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের ওইসব কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপিপন্থীরাও। দাবি মানতে 1 জুলাই থেকে এবার অনির্দিষ্টকালের ধর্মঘটেরও হুমকি দিলেন তারা। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন বলছে সারা দেশে শিক্ষক 15,000-এর বেশি, এর সাথে কর্মকর্তা রয়েছেন 30,000-এর মতো, আর কর্মচারী মিলিয়ে এই সংখ্যা দাঁড়াবে প্রায় 4 লাখ। সবাই একসাথে ধর্মঘটে গেলে উচ্চশিক্ষা খাতে অচলাবস্থা তৈরি হবে, আর আন্দোলনে শিক্ষকদের পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও যোগ দেবেন কর্মবিরতিতে। আর আগামীকাল হচ্ছে আমাদের সর্বাত্মক কর্মবিরতি, অর্থাৎ আমাদের ক্লাস, পরীক্ষা, দাপ্তরিক কাজ সকল কিছু বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা আর বিরোধিতা চললেও প্রত্যয় স্কিম চালুর বিষয়ে অনড় অবস্থানে পেনশন কর্তৃপক্ষ। অন্যদিকে আন্দোলন দেখে ব্যবস্থা নেওয়ার কথা বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা
আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে। তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয়। এই মুহূর্তে তো আমার কাছে তেমন কোনো তথ্য নাই। তো প্রত্যেক দিন কালকে থেকে চালু হবে। এটা তো শুধু বিশ্ববিদ্যালয় না, সবার জন্য, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, স্বশাসিত প্রতিষ্ঠান, এটা হলো যারা নতুন যোগদান করবে চাকরিকে তাদের জন্য, বিদ্যমানদের জন্য না। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সহ রাষ্ট্র মালিকানাধীন ও সরকারি ব্যাংক, বিশ্ববিদ্যালয়, পেট্রোবাংলা, বিএসটিআই এর মতো প্রায় 400 সংস্থা ও প্রতিষ্ঠানের নতুন কর্মকর্তা কর্মচারীর জন্য প্রযোজ্য হবে প্রত্যয়। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। 19 বছরের চাকরিতে হাজার কোটি টাকার মালিক বনেছেন এনবিআর কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল। শুধু ঢাকায় নয়, খুলনাতেও একাধিক গাড়ি বাড়ির সন্ধান মিলেছে এই রাজস্ব কর্মকর্তার। এদিকে বেনজির মতিউরের দুর্নীতির অনুসন্ধান এগিয়ে নিতে আদালতে ও বিভিন্ন দপ্তরে ছুটছেন দুদকের তদন্ত টিমের সদস্যরা। সংস্থাটির কমিশনার জানালেন, প্রভাবশালীরা দুদকের কাছে বিশেষ কোনো সুবিধা পাবে না। ঢাকায় 6 কোটি টাকার এই আলিশান ফ্ল্যাট সহ এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের 16 কোটি টাকা সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। খুলনায় 2 বিঘা জমির উপর আলিশান 3 তলা বাড়ি ও প্লটের সন্ধান মিলেছে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া এই ফয়সালের। চারিদিকে যখন এই কর্মকর্তার বিত্ত বৈভবের গল্প আলোচনায় খোরাক যোগাচ্ছে, তখন ঢাকা থেকে বগুড়া করাঞ্চলে তাকে বদলি করেছে এনবিআর। এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের নামে গুলশানে 4টি ফ্ল্যাট দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছেন আদালত। মাননীয় আদালত একটা আদেশ দিয়েছে বেনজিরের বাড়ির তালা খোলার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা, সে আদালত যেভাবে নির্দেশ দেয় সেভাবে চলবে। একই দিনে এনবিআরের কর্মকর্তা মতিউরের জমির তথ্য চেয়ে ঢাকাসহ বেশ কয়েকটি জেলার ভূমি অফিসে চিঠি দিয়েছে দুদক। আর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন তার প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি। যেখানে যেখানে নোটিশ যা দেওয়া দরকার তার নোটিশ দিচ্ছে, এবং আমি জানছি সাব রেজিস্ট্রি অফিস পর্যন্ত নোটিশ দেওয়া হয়েছে। এটা চলবে, এবং ওনাকে আমাদের প্রত্যেকটা অনুসন্ধান কর্মকর্তা স্বাধীন নিরপেক্ষভাবে কাজ করতে পারে। কারোর জন্য বিশেষ কিছু বা কারোর জন্য অবিশেষ কিছু তা দুদক করে না। দুদক সকলের জন্য সব কিছুই করে আইনানুগভাবে। চলমান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে বলেও জানান দুদকের কমিশনার। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা। মূল্যহার নির্ধারণের ক্ষমতা সরকার নিজের হাতে নেয় অন্যায় ও অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানির দাম, এমন অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। রবিবার ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আলোচনায় আরও মতামত দেওয়া হয়, বেশি দামের তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো দ্রুতই বন্ধ করা উচিত। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আইনের 34 ধারা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হতো গণশুনানির মাধ্যমে। এতে উৎপাদক এবং বিতরণকারী কোম্পানিগুলোকে তাদের হিসাবের বিস্তারিত তুলে ধরতে হয়, আর গণশুনানিতে মতামত দিতে পারতেন গ্রাহক সহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা। বেস লোডে আপনি যদি অয়েল ইউজ করেন তো বিদ্যুতের দাম বাড়বে। কিন্তু আরেকটি আইন পাশ করে গত বছরের জানুয়ারি থেকে নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বাড়াচ্ছে সরকার। এর ফলাফলটা কি হচ্ছে? ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের আলোচনায় তা তুলে ধরেন এ খাতের বিশেষজ্ঞরা। আমাদের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ পাব এবং মূল্যটা যুক্তিসঙ্গত হবে। বিআরসির আইনকে আমরা সবাই স্বাগত জানিয়েছি, কিন্তু সরকার কি কারণে যে এটাকে একবারে অকেজো করে দিলেন সেটা আমাদের বোধগম্য না। সরকার সরবরাহ ব্যয় এবং মূল্যহার উভয়ই অন্যায় অযৌক্তিকভাবে বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ নির্মাণ করলে উৎপাদিত বিদ্যুৎ এককভাবে কিনে নেয় সরকার। না কিনলেও বিনিয়োগ গ্রান্টির কারণে উৎপাদনকারীকে দিতে হয় বিশেষ চার্জ, যা ক্যাপাসিটি পেমেন্ট নামে পরিচিত। চাহিদার চেয়ে বেশি পরিমাণ উৎপাদন সক্ষমতা তৈরির কারণে প্রতি মাসে এ খাতে সরকার ব্যয় করছে লাগামহীন অর্থ। সাথে আছে বেশি দামের তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। দুয়ে মিলে সব চাপ পড়ছে গ্রাহকের উপর। সমগ্রটা ভেবে নিয়ে পদক্ষেপগুলো না নেওয়ার কারণে এখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিদ্যুৎ উৎপাদন ছাড়াই সামিট কোম্পানি প্রত্যেক বছর একটা ক্যাপাসিটি চার্জ নিয়ে যাচ্ছে। গ্যাসের দাম কখনোই এমন অবস্থায় যায় নাই যেটাতে আমার তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করার কোনো যুক্তি আছে। আমি যদি দামি গ্যাসও কিনি তাও তেল ভিত্তিক বিদ্যুৎ কম হবে।
টেন্ডার ছাড়াই বিদ্যুৎ ও জ্বালানি খাতের কেনাকাটা এবং কেন্দ্র নির্মাণে বিশেষ আইনটি বাতিলেরও দাবি করা হয় নাগরিক সংলাপে। আপনি ইনডেমনিটি অর্ডিন্যান্সটা পার্লামেন্টে বাতিল করছেন কিনা? রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে জ্বালানি তেলের দাম সমন্বয়ের অংশ হিসেবে ডিজেল ও কেরোসিনের দাম কমল লিটারে 1 টাকা করে। রোববার রাতে ঘোষিত নতুন দর অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম হবে প্রতি লিটার 106 টাকা 75 পয়সা। অপরদিকে পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি 127 টাকা এবং অকটেনের বিদ্যমান মূল্য লিটার প্রতি 131 টাকা অপরিবর্তিত থাকবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কিছুটা কমলেও মার্কিন ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে জ্বালানি তেলের আমদানি ব্যয় বেড়েছে। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছু নয়, এমন মন্তব্য করে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত কোনো ব্যক্তির মুক্তভাবে এভাবে চিকিৎসা সেবা গ্রহণের নজির নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি গত কয়েক বছর ধরে আইনগত পদ্ধতি ব্যতি রেখে খালেদা জিয়ার মুক্তি দাবি করছে। এমনকি খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে উস্কানি দিচ্ছে। আন্দোলনে ব্যর্থ হয়ে জনগণের কাছ থেকে করুণা আদায়ের চেষ্টা চালাচ্ছে বিএনপি। প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তিগুলো আওয়ামী লীগের ধারাবাহিক গোলামির নব সংস্করণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার বিকেলে রাজধানী গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, কানেক্টিভিটির নামে, রেল যোগাযোগের নামে ভারতকে যে করিডোর দেয়া হচ্ছে তাতে দেশের সার্বভৌমত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। তার দাবি, সাম্প্রতিক সময়ে ভারতের সাথে যেসব চুক্তি হয়েছে দেশের কল্যাণে নয়, বরং আওয়ামী লীগের অবৈধভাবে ক্ষমতায় থাকার নজরানা। কানেক্টিভিটির নামে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের এক অংশ থেকে আরেক অংশ পর্যন্ত রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। কোনোভাবেই সার্বভৌমত্বের সাথে কম্প্রোমাইজ করা যাবে না। বর্তমান অবৈধ সরকার অবৈধ ক্ষমতা অটুট রাখার হীন স্বার্থে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সংবাদের এই পর্যায়ে সময় হলো আরো একটা বিরতি। ফিরছি আরো খবর নিয়ে। নিউজ 24-এর সাথে আবারও স্বাগত। দেখছেন প্রবাসী নিউজ 24 সংবাদ। এবার জানাবো খেলার সংবাদ। টি-20 বিশ্বকাপে পারফরমেন্স যাই হোক না কেন, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশগ্রহণে থেমে নেই ক্রিকেটাররা। এরই মধ্যে লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে সেখানে পৌঁছেছে তাসকিন মুস্তাফিজ ও তাওহিদ হৃদয়। এদিকে আগামী মাসের শেষে কানাডায় অনুষ্ঠেয় গ্লোবাল টি-20 লিগের আসরে খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান, রিশাদ হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে বোর্ড মিটিং হবে আগামী মঙ্গলবার। বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের। তারপরও থেমে নেই তাদের বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অংশ নেওয়া। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরতে না ফিরতেই লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে গেছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং তাওহিদ হৃদয়। প্রথমবার যাচ্ছি এলপিএল খেলতে, দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকি, ভালো থাকি ইনশাআল্লাহ। আগে থেকে তো সবাই খেলে, এখন একটু প্লেয়াররা বেশি খেলতেছে, আশা করি সামনে আরো সবাই খেলবে ইনশাআল্লাহ। সব জায়গায় ভালো করলে সব জায়গায় অপরচুনিটি আসবে। কিছুটা বিরতি দিয়ে কানাডাতে 25 জুলাই থেকে শুরু হতে যাওয়া গ্লোবাল টি-20 আসরে খেলতে যাচ্ছেন 4 বাংলাদেশি ক্রিকেটার। সে দলে আছেন জনপ্রতিনিধি সাকিব আল হাসান। তাদেরকে পুরো আসরে খেলার অনুমতিও দিয়েছে বিসিবি। ওরা অনেক গ্লোবাল টি-20 খেলবে, তো গ্লোবাল টি-20 এবং শ্রীলঙ্কান এখানে ওদের ফ্র্যাঞ্চাইজি লিগে আরও আমাদের 4 জন খেলছে এখানে। তো হৃদয় খেলছে, তাসকিন খেলছে, শরীফুল খেলছে এবং সাকিব খেলছে। তো এদের মধ্যে থেকে বিভিন্ন সময়ের জন্য দেওয়া হয়েছে, বাট যাদেরই এখানে দেওয়া হয়েছে তাদের বলা হয়েছে যে তারা 10 আগস্টের আগেই রিপোর্ট করার জন্য। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, পাকিস্তান সিরিজকে সামনে রেখে 15 জুলাই থেকে ক্যাম্পে অংশ নেবেন ফ্র্যাঞ্চাইজি আসরগুলোতে সুযোগ না পাওয়া ক্রিকেটাররা। আর বিশ্বকাপের পারফরমেন্সের বিশ্লেষণ করতে বিসিবির কর্তারা বসবেন আগামী মঙ্গলবার। এগুলো আমরা এখনো আলাপ আলোচনা করি নাই, যে নিজের মধ্যে কোনো আলাপ হয়নি, আমরা এসব করি নাই। বিস্তারিত টি-20 ওয়ার্ল্ড কাপের উপরে আমাদের একটা এজেন্ডা আছে, এটা নিয়ে বোর্ডে আলাপ আলোচনা হবে।
জানা গেছে বিশ্বকাপে সাকিব মাহমুদুল্লাহ রিয়াদের পারফরমেন্স নিয়ে নাখোশ বেশিরভাগ বোর্ড পরিচালক। শুভদেবনাথ, নিউজ 24। মহেন্দ্র সিং ধোনির হাত ধরে প্রথমবার টি-20 বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা দ্বিতীয় শিরোপা এনে দিয়েছেন ভারতকে। প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলছেন এই শিরোপা তার জন্মদিনের আগাম উপহার। অন্যদিকে বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মাইকেল ভনের মতে যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে ভারত। 2007 সালে টি-20 বিশ্বকাপের উদ্বোধনী আসরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ভারত। এরপর কেটে গেছে 17 বছর। মাঝে একবার ফাইনাল খেললেও জেতা হয়নি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের শিরোপা। দীর্ঘদিনের সেই না পাবার আক্ষেপ ঘোচালো রোহিত শর্মার দল। রোহিতের নেতৃত্বে 29 জুন ভারত টি-20 বিশ্বকাপের দ্বিতীয় শিরোপা ঘরে তুলল। এর এক সপ্তাহ পরেই 7 জুলাই ধোনির জন্মদিন। তাই তো দ্বিতীয় শিরোপা জয়ের পর জন্মদিনের আগাম উপহার হিসেবে ধরেছেন ধোনি। বিশ্বকাপ চ্যাম্পিয়ন 2024, আমার হৃদ স্পন্দন বেড়ে গিয়েছিল। তোমরা শান্ত থেকে নিজেদের উপর বিশ্বাস রেখেছিলে। এরপর যা করা দরকার ছিল তাই করেছো। বিশ্বের প্রতিটি কোণে বসবাসকারী ভারতীয়দের জন্য বিশ্বকাপ ঘরে আনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা, আর জন্মদিনের এই বিশেষ উপহারের জন্য ধন্যবাদ। ভারত সবশেষ 2013 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল। এরপর আইসিসির বেশ কিছু বৈশ্বিক আসরে ফাইনাল খেললেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। ভারতের 2024 টি-20 বিশ্বকাপ জয়ের পর মাশরাফি ফেসবুক পোস্টে লেখেন, যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে তারা। কোনো সন্দেহ নাই, এ বিশ্বকাপ ভারত জিততেই এসেছিল ফেভারিট হিসেবে, আর জিতেও নিয়েছে। অভিনন্দন ইন্ডিয়া, ফিল রিয়েলি সরি ফর সাউথ আফ্রিকা। রোহিত শর্মারা 2024 টি-20 বিশ্বকাপের অপরাজিত চ্যাম্পিয়ন। ফাইনালের চাপ ধরে রেখে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ভারত। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনের মতে এই বিশ্বকাপ ভারতেরই প্রাপ্য ছিল। অবিশ্বাস্যভাবে ভারত বিশ্বকাপ জিতে নিয়েছে। আসলেই দুর্দান্ত ফাইনাল। ভারত সেরা দল, তাই জয়ের যোগ্য তারাই। যদিও দক্ষিণ আফ্রিকাও খুব বেশি পিছিয়ে ছিল না। দুর্দান্ত বিশ্বকাপ। রোহিত শর্মারা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রশংসায় ভাসিয়েছেন বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। সচিন টেন্ডুলকার, যুবরাজ সিংরা অভিনন্দন জানিয়েছেন বিশ্ব চ্যাম্পিয়নদের। জিহাদ আল হাসান, নিউজ 24। টি-20 বিশ্বকাপে আইসিসির সেরা ফ্যান্টাসি একাদশে জায়গা পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। এই একাদশে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের সর্বোচ্চ 3 জন করে জায়গা করে নিয়েছেন। বিশ্বকাপ জুড়ে ক্রিকেটারদের ব্যক্তিগত পারফরমেন্সের উপর ভিত্তি করে প্রতিটি ক্রিকেটারকে পয়েন্ট দিয়েছে আইসিসি। মূলত ম্যাচের ফলাফলে বেশি প্রভাব সৃষ্টি করা ক্রিকেটারদের নিয়ে এই পয়েন্টিং করা হয়, যাকে ফ্যান্টাসি পয়েন্ট হিসেবে গণ্য করা আইসিসি। সেই পয়েন্ট থেকে বিশ্বকাপের ফ্যান্টাসি একাদশ ঘোষণা করল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। রিশাদ 478 পয়েন্ট নিয়ে ফ্যান্টাসি একাদশে জায়গা করে নিয়েছে। আর এই একাদশে 578 পয়েন্ট নিয়ে অধিনায়ক হিসেবে আছেন আফগানিস্তানের রশিদ খান। কোপা আমেরিকার নিয়ম রক্ষার ম্যাচে জয় তুলে নিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা। পেরুকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে দক্ষিণ আমেরিকার দলটি। হার্ড রক স্টেডিয়ামে 4-3-3 ফরমেশনে ম্যাচের শুরু থেকেই পেরুর রক্ষণ ভাঙতে গতিময় ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। তবে ম্যাচের প্রথমার্ধে গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যায় মার্টিনেজের দল। ম্যাচের 47 মিনিটে স্কোর করেন লাউতারো মার্টিনেজ। ম্যাচের 86 মিনিটেও এই মার্টিনেজের স্কোরে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। ম্যাচের শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও গোল শোধ করতে পারেনি পেরু। ফলে 2-0 গোলের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। দর্শক, এই ছিল প্রবাসী নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।